স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। আদালত অবমাননার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 6 মাসের কারাদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দুপুরে বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেয়। এছাড়া গাইবান্ধার আওয়ামী লীগ নেতা শাকিল আকন্দ বুলবুলকে 2 মাসের কারাদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালে আছেন সহকর্মী মাহিদুর রহমান, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। মাহিদুর, আদালত কি বলছে আমাদের বিস্তারিত জানাবেন। সুমনা, এই কিছুক্ষণ আগে আমাদেরকে ব্রিফ করেছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম ঐতিহাসিক এই মামলা নিয়ে, যে শেখ হাসিনার আদালত অবমাননার মামলা নিয়ে, এবং এই মামলাটি শুরু থেকে আজকে হচ্ছে 8তম দিন। এই 8তম দিনে এই মামলার শুনানি শেষে আজকে আন্তর্জাতিক অপরাধ 1-এ রায় পড়ানো হলো, এবং এই রায়ে যেটি উঠে এসেছে যে শেখ হাসিনাকে 6 মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে, এবং শেখ হাসিনার সাথে কনভারসেশনে যিনি ছিলেন গাইবান্ধার সাবেক ছাত্রলীগ নেতা, তাকে কিন্তু 2 মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এবং এখানে বলা হয়েছে যে যেদিন আপাতত শেখ হাসিনা পলাতক রয়েছেন, কিন্তু যেদিন থেকে শেখ হাসিনা গ্রেফতার হবেন সেদিন থেকেই কিন্তু এটি শুরু হবে, মানে তার যে 6 মাসের কারাদণ্ড সেদিন থেকে গণনা শুরু হবে। যদি তিনি আত্মসমর্পণ করেন সেদিন থেকেই কিন্তু এটি শুরু হবে। আমি একটু আপনাকে জানিয়ে রাখতে চাই যে আপনি জানেন যে নিরপেক্ষতা নৈতিকতা নিয়ে প্রশ্ন ওঠার পর কিন্তু আদালত অবমাননা মামলার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে কিন্তু রাষ্ট্র নিযুক্ত আইনজীবীরা দায়িত্ব থেকে কিন্তু প্রথমে সরে দাঁড়িয়েছিলেন আমিনুল গনি টিটু। ছাত্র জনতার গণ আন্দোলনে গত 5 আগস্ট কিন্তু ক্ষমতাচ্যুত হয়ে সেদিনই ভারতে পালিয়ে যায় শেখ হাসিনা। এর কিছুদিন পর থেকেই কিন্তু দলীয় নেতাকর্মীদের সাথে তার ফোনালাপ বা কথোপকথনের কল রেকর্ড কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে আসতে থাকে। গত বছরের অক্টোবরে গাইবান্ধার আওয়ামী লীগ নেতা শাকিল আলম বুলবুলের সঙ্গে কিন্তু শেখ হাসিনা একটি ফোনালাপের রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। সেখান থেকেই কিন্তু এই মামলাটি শুরু হয়। তারপর থেকেই ফরেনসিক পরীক্ষায় প্রমাণ পাওয়ার পর গত 30 এপ্রিল ফোনালাপটি ট্রাইব্যুনালের নজরে আনে প্রসিকিউশন। শুনানির পর শেখ হাসিনা ও শাকিল আলমের কাছে ব্যাখ্যা চান ট্রাইব্যুনাল। শুনানির তারিখ ছিল আজকে, এবং সব কিছু মিলিয়ে আজকে সেটির প্রমাণ পেল এবং প্রমাণের পরে আজকে শেখ হাসিনার তার জুলাই গণ অভ্যুত্থানের পরে আজকে প্রথম কোনো রায়ের মামলা আজকে সংগঠিত হলো, এবং এটি ছিল আমার কাছে ট্রাইব্যুনাল থেকে সর্বশেষ। সুমনা। মাহিদুর রহমান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত বছরের 5ই আগস্ট আশুলিয়ায় সংঘটিত গণহত্যা এবং 6 মরদেহ পোড়ানোর মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ অভিযোগ আমলে নেয়ার ওপর এ বিষয়ে শুনানি চলছে। এর আগে সকালে গ্রেপ্তার পুলিশ কর্মকর্তা আব্দুল্লাহ হিল কাফি ও শহীদুল ইসলাম সহ 7 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। গত 19শে জুন আলোচিত এ মামলার তদন্ত প্রতিবেদন হাতে পায় প্রসিকিউশন। আনুষ্ঠানিক অভিযোগে সাবেক এমপি সাইফুল ইসলাম সহ 16 জনকে অভিযুক্ত করা হয়েছে। গত বছরের 5ই আগস্ট ঢাকার আশুলিয়ায় পুলিশের গুলিতে প্রাণ হারান 5 জন। এছাড়াও একজন গুরুতর আহত হন। পরে 5 জনের মরদেহ এবং আহত একজনকে পুলিশ ভ্যানে তুলে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়। রাজনৈতিক দলগুলোর মধ্যে সর্বসম্মতির ভিত্তিতে চলতি মাসেই জাতীয় সনদ প্রণয়ন করা সম্ভব বলে মন্তব্য করেছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। বুধবার ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে 2য় দফার 7ম দিনের সংলাপে আলোচনার শুরুতে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন। আলী রিয়াজ বলেন, সবার দলীয় অবস্থান না থাকলেও আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক যোগাযোগে তারা আশাবাদী। সংলাপ শুরু হয় জুলাই অভ্যুত্থানে শহীদদের প্রতি 1 মিনিট নীরবতা পালনের মাধ্যমে। এরপর বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি সহ বিভিন্ন দলের প্রতিনিধি এতে অংশ নেন। এদিনের আলোচনায় তত্ত্বাবধায়ক সরকার, রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের বিধান এবং অন্যান্য অমীমাংসিত ইস্যু আলোচনার কথা রয়েছে। বিগত সরকারের নির্বাচনের জন্য ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম এর মাধ্যমে রাষ্ট্রের
3,000 কোটি টাকার বেশি নষ্ট করেছে। এমন অভিযোগের অনুসন্ধানে নির্বাচন কমিশনের 3 কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করছে দুদক। সংস্থাটির সহকারী পরিচালক রাকিবুল হায়াত তাদেরকে জিজ্ঞাসাবাদ করেছেন। তলবে হাজির হয়েছেন নির্বাচন কমিশনের উপসচিব ফরহাদ হোসেন, সিস্টেম অ্যানালিস্ট ফারজানা আক্তার এবং ওই সময়ের সিনিয়র মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার মোহাম্মদ আশরাফ হোসেন। এদিন সব মিলিয়ে নির্বাচন কমিশনের 6 জনকে তলব করা হয়েছে। হটস্পট বরগুনায় ডেঙ্গুতে নতুন করে আরও 83 জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 3090 জনে। এছাড়া ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মারা গেছেন 26 জন। বরগুনার সিভিল সার্জন আব্দুল ফাত্তা জানান, নতুন আক্রান্তদের মধ্যে বরগুনা সদর উপজেলায় 70 জন, আমতলী উপজেলায় 3 জন, পাথরঘাটা উপজেলায় 5 জন, তালতলী উপজেলায় 3 জন এবং বেতাগী উপজেলায় 1 জন রয়েছেন। জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন 221 জন। তিনি আরও জানান, কিছুতেই ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা নিয়ন্ত্রণে আসছে না। চিকিৎসা সেবা প্রদান করতে বেগ পেতে হচ্ছে। পরিস্থিতি মোকাবেলায় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে নেমে পড়েছে। আন্তর্জাতিক প্রসঙ্গ। ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ড গাজায় 60 দিনের যুদ্ধবিরতি চূড়ান্তের জন্য প্রয়োজনীয় শর্তাবলী মেনে নিয়েছে ইসরায়েল। গতকাল মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে এই অস্থায়ী যুদ্ধবিরতি চলাকালীন সব পক্ষের সঙ্গে কাজ করে স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি দিয়েছেন ট্রাম্প। তবে চুক্তির শর্তের বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। এ সময় পোস্টে ট্রাম্প ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসকে এই চুক্তি গ্রহণের আহ্বান জানান। খেলার খবর। টেস্ট সিরিজ শেষ, বাংলাদেশ দলের এখন ওয়ানডে মিশন শুরু। 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আজ শ্রীলঙ্কার মুখোমুখি হবে সফরকারীরা। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বেলা 3টায়। এই সিরিজ দিয়ে ওয়ানডে অধিনায়কত্ব শুরু করবেন মেহেদী হাসান মিরাজ। এদিকে প্রায় 4 মাস পর ওয়ানডে খেলতে নামবে শ্রীলঙ্কা। সবশেষ তারা খেলেছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে ফেব্রুয়ারিতে। সিরিজের দ্বিতীয় টেস্টে আজ বার্মিংহামে ইংল্যান্ডের মুখোমুখি হবে ভারত। খেলা শুরু হবে বিকেল 4টায়। এই ম্যাচে ফিল্ড আম্পায়ার হিসেবে মাঠে থাকবেন বাংলাদেশি শরফুদ্দৌল্লা সৈকত। দীর্ঘ 52 মাস পর ইংল্যান্ড টেস্ট দলে ফিরেছিলেন পেসার জোফরা আর্চার। তবে দ্বিতীয় টেস্টের একাদশে সুযোগ হয়নি তার। সিরিজের প্রথম টেস্টের একাদশ নিয়েই দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে ইংলিশরা। 2021 সালের ফেব্রুয়ারিতে আহমেদাবাদে ভারতের বিপক্ষে সবশেষ টেস্ট খেলেছেন আর্চার। গত সপ্তাহে কাউন্টি চ্যাম্পিয়নশিপে প্রথম শ্রেণীর ম্যাচে ডারহামের বিপক্ষে সাসেক্সের হয়ে খেলতে নামেন তিনি। এশিয়ান কাপ বাছাইয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ আজ মাঠে নামবে বাংলাদেশ নারী ফুটবল দল। মিয়ানমারের ইয়াঙ্গুনে স্বাগতিকদের বিপক্ষে ম্যাচ বেলা 3:30টায়। স্বাগতিক মিয়ানমারকে হারাতে পারলে মূল পর্বে খেলার সম্ভাবনা অনেকটা বেড়ে যাবে ঋতুপর্ণা আফিদাদের। র্যাঙ্কিংয়ে 2 দলের পার্থক্য 73, তবু আত্মবিশ্বাসী বাংলাদেশ। মিয়ানমার যাওয়ার আগে এতটা সম্ভাবনাময় ছিল না বাংলাদেশের এশিয়ান কাপ বাছাই মিশন। প্রথম ম্যাচে র্যাঙ্কিংয়ে 36 ধাপে এগিয়ে থাকা বাহরাইনকে 7-0 গোলে বিধ্বস্ত করে স্বপ্নটা বড় করেছে ঋতুপর্ণা তহুরা খাতুনরা। দ্বিতীয় ম্যাচটা মূল পরীক্ষা লাল সবুজের নারীদের। গ্রুপে র্যাঙ্কিংয়ে সবচেয়ে এগিয়ে থাকা মিয়ানমার পরীক্ষার ওপর নির্ভর করছে প্রথম এশিয়ান কাপ ভাগ্য। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ বেলা 3টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য এবং বিনোদন জগতের নানা খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।